ড্রয়িং রুমের সোফায় বসে একনাগাড়ে হাঁচি দিয়ে চলেছি আমি আর আরজার বাবা। তখন বৃষ্টিতে ভেজার ফল এখন ভোগ করছি। একবার আরজার বাবা হাঁচি দিচ্ছে তো আরেকবার আমি। আমাদের এমন হাঁচির প্রতিযোগিতা দেখে ওয়ার্কারে বসা আরজা আমাদের দিকে আহাম্মক হয়ে তাকিয়ে আছে। মা বিড়বিড় করতে করতে আমাদের দুজনের সামনে 2 কাপ আদা চা দিলেন। আমি চুপচাপ মায়ের হাত থেকে চা নিলেও আরজার বাবা মায়ের হাতে চায়ের কাপটা নেওয়ার সময় বললেন, কি দরকার ছিল মা এই সময় চা করার? এই ঠান্ডা, জ্বর, সর্দি এমনি চলে যেত। মা রাগে ফুসফুস করতে করতে বললেন, আসলেই তো কি দরকার ছিল? তোমরা তো এখনো ছোট। তোমরা কি কিছু বুঝো বলো? বাচ্চা মেয়েটা হাত কেটে অবস্থা খারাপ। আর এরা ভরসন্ধ্যায় ছাদে গিয়েছে বৃষ্টিতে ভিজতে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে বড় বড় বাচ্চাদের সেবা করার জন্য। মায়ের কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। মায়েদের শাসন বুঝি এমন হয়? মা আমার দিকে তাকিয়ে চোখ রাঙানি দিলেন। মা চোখ রাঙানি দিতেই আমার হাসির মাত্রা বেড়ে গেল। মা ধমক দিয়ে বললেন, এই একদম চুপ। আমি হাসির কিছু বলেছি? বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে এসেছে তারা। মনে হয় এখনো বাচ্চা। হ্যাবলাকান্তের মতো না হেসে তাড়াতাড়ি চা শেষ কর। আদা চা খেলে ভালো লাগবে। শীতল কণ্ঠে মাকে ডেকে বললাম, মা আমার পাশে এসে বসবেন প্লিজ। শুনেছি মায়েদের স্পর্শে নাকি জাদু থাকে। মৃত্যু পথযাত্রীও নাকি মায়ের স্পর্শে শান্তি অনুভব করে। আমার মাথায় হাত বুলিয়ে দিবেন? দেখবেন আপনার ছোঁয়ায় আমার জ্বর, সর্দি সব ভালো হয়ে গিয়েছে। প্রতিটা সকাল মানেই একটা সুন্দর নতুন দিনের সূচনা। বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে। সেদিনের সেই জ্বর থেকে আরজার বাবা সুস্থ হলেও আমাকে ভুগিয়েছে বেশ। মা বলে দিয়েছে, আর যদি কখনো বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজি তো আমার খবর আছে। মায়েদের শাসনেও ভালোবাসা থাকে যা আমি এখন ফিল করি। সংসারের সবকিছু মোটামুটি আয়ত্তে নিচ্ছি। স্কুলের চাকরিটা আপাতত ছেড়ে সংসারেই মন দিলাম। যেদিন মনে হবে সংসারের পাশাপাশি চাকরি করতে পারবো সেদিন থেকে আবার চাকরি করব। আজ আরজার হাতের ব্যান্ডেজ খুলবে। হাসপাতালের করিডোরের চেয়ারে বসে আছি আমি আর আরজার বাবা। যিনি ব্যান্ডেজ খুলবে তিনি জ্যামে ফেসেছে, তাই অপেক্ষা করছি। হাত দুটো ব্যান্ডেজে মোড়ানোর পর থেকে মেয়েটা অস্বস্তিতে আছে। বারবার খুলে ফেলার চেষ্টা করত। আবরণের উপর দিয়েই হাত চুলকাত। আজ মেয়েটা একটু স্বস্তি পাবে। বড়দের সামান্য হাত কাটার পরে ওয়ান টাইম ব্যান্ডেজ করলে কেমন লাগে? ও তো ছোট বাচ্চা। আরজার হাতের ব্যান্ডেজ খোলার পর হাসপাতালের ডিসপেন্সারি থেকে অয়েন্টমেন্ট আর প্রয়োজনীয় ঔষধ কিনে একটা বেবি শপে এলাম। ওর জন্য টুকটাক শপিং করব। 3টা দোকান ঘোরাঘুরি করার পর আরজার জন্য ড্রেস নিলাম। আমার জন্য কিছু প্রসাধনী নেওয়ার পর আরজার বাবা বলল, আর কারো জন্য কিছু নিবেন না? এদিক ওদিক তাকিয়ে বললাম, নিব তো মায়ের জন্য একটা শাড়ি। আর কারো জন্য কিছু নিবেন না? আমি মুখ টিপে হেসে বললাম, আর কার জন্য কি নিব? বাড়িতে তো আমরাই থাকি। মায়ের জন্য কেনা শেষ হলেই শেষ। উনি মুখ কালো করে বললেন, ওহ। মায়ের জন্য শাড়িটা কেনার পর উনাকে বললাম, আপনি আরজাকে কোলে নিয়ে বাইরে গিয়ে রিকশা ডাকুন, আমি এগুলো নিয়ে আসছি। উনি মন খারাপ করে শপিং মলের বাইরে চলে গেলেন। আমি তাড়াতাড়ি করে একটা জ্যান্টেস কর্নারে গিয়ে একটা অফ হোয়াইট কালার পাঞ্জাবি আর পাজামা নিলাম। তাড়াহুড়ো করে আসতে নিলেই একজনের সাথে ধাক্কা লেগে সবগুলো শপিং ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। ব্যাগগুলো গুছিয়ে মাথা তুলতেই দেখি পরিচিত একজনকে। আমাদের 2 গলি পরেই ওদের বাসা। আমাকে আপু বলে ডাকে। ওর নাম তিন্নি। তিন্নির সাথে তিন্নির মাও আছে।
তিন্নি ভালো হলেও ওর মা কেমন জানি। উনার আচারাচরণ আমি কেন কারোরই পছন্দ না। তিন্নি আমাকে দেখে মুচকি হেসে বলল, আরে ইনশিয়া আপু যে, কতদিন পরে দেখা হলো তোমার সাথে। তা কেমন আছো? আমি মুচকি হেসে জবাব দিলাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর আন্টি আপনি কেমন আছেন? তিন্নি আমার হাতের দিকে তাকিয়ে উত্তর দিল, এই তো আলহামদুলিল্লাহ আপু। কিন্তু তোমার বাচ্চাদের জিনিসপত্র কেন? তোমাদের বাসায় তো কোনো বাচ্চা কাচ্চা নেই। আমার হাতে থাকা ব্যাগগুলোর দিকে তাকিয়ে জবাব দিলাম, আমার মেয়ের জন্য নিলাম এগুলো। তিন্নি অবাক হয়ে আমাকে প্রশ্ন করল, তুমি এসব কি বলছো আপু? তোমার মেয়ে আসবে কোত্থেকে? তোমার তো বিয়েই হলো না। পাগল হয়ে গেলে নাকি? তিন্নির প্রশ্নের পিঠে উত্তর দিলাম, এই তো কয়েকদিন হল। কাউকে বলিনি, ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে বিয়েটা। তা পেট কি আগেই বাঁধিয়েছিলে নাকি বিয়ে হচ্ছিল না বলে কোনো টাকাওয়ালা বুড়ো বাচ্চার বাপকে বিয়ে করেছ? এমন কুরুচিপূর্ণ কথা শুনে শুধু আমি না, তিন্নিও চমকে উঠল। তিন্নি লজ্জায় মাথা নিচু করে বলে, মা তুমি নিজেকে সংযত করো। কি বলছো সব? আপু এমন নাকি? আসলে আন্টি হয়েছে কি, আমরা না পজিটিভটা ভাবতে পারি না। আমাদের মাথায় সবসময় নেগেটিভটা ঘুরপাক খায়। আপনি এটা কেন ভাবতে পারলেন না যে আমি ওই লোকটাকে বিয়ে করার ফলে একটা বাচ্চা মেয়ে মা পেয়েছে? এটা কেন ভাবতে পারলেন না ওই লোকটাকে বিয়ে করে আমি একটা অগোছালো সংসারের দায়িত্ব নিয়েছি, একজন অসহায় বৃদ্ধার সহায় হয়েছি? এটা কেন ভাবতে পারলেন না একটা ভাঙাচোরা মনের মানুষকে পুনরায় নতুন করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছি? সমস্যাটা আসলে আমাদের চিন্তাধারায়। আমরা নিজের জন্য চিন্তা না করে অন্য মানুষের জন্য ফাও চিন্তা করতে করতে আধমরা হয়ে যাই। চিন্তাধারা বদলান আন্টি, জীবন বদলে যাবে। মানুষের যে কোনো কাজকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেন, দেখবেন সবাই ভালোবাসবে। তিন্নিকে উদ্দেশ্য করে বললাম, আসি তিন্নি, ভালো থেকো। তিন্নি লজ্জায় মাথা নিচু করে নিল। কিছু দূর এগোতেই দেখলাম আরজা বাবা আরজাকে কোলে নিয়ে আমার দিকে পলকহীন তাকিয়ে আছে, একেবারেই স্থির। উনাকে কিছু বলতে না দিয়ে আমিই বললাম, এখানে সঙের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বাসায় চলুন, আমি শাওয়ার নিব। আমার মাথা গরম হয়ে আছে। মাথায় পানি না দিলেও ঠান্ডা হবে না। বাসায় এসে শপিং ব্যাগগুলো সোফায় রেখে আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। লম্বা শাওয়ার নিতে হবে। শাওয়ার শেষে ড্রয়িং রুমে এসে দেখি আরজার বাবা শপিং ব্যাগগুলো উল্টে পাল্টে দেখছেন। আমাকে দেখামাত্র উনি জিজ্ঞেস করলেন, না মানে বলছিলাম কি এই পাঞ্জাবিটা কার জন্য এনেছেন? মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বললাম, কার জন্য আবার আনব? আমার একজন প্রেমিক আছে, তার জন্য এনেছি। তার বহুদিনের শখ, আমার বরের টাকায় তাকে আমি একটা পাঞ্জাবি কিনে দিব আর সে সেটা গায়ে পরিধান করবে। আজ সুযোগ পেয়ে কিনেই ফেললাম। হাদারাম একটা। এই বাসায় আর কোনো পুরুষ আছে যে তার জন্য কিনব? মা পানির গ্লাসটায় মাত্রই চুমুক দিচ্ছিল, আমার কথা শুনে উনি ফিক করে হেসে দিল। নিজের রুমে যেতে যেতে বলল, আজ তো একটা গাধা পেটে ধরেছি। আমার শেষের বলা কথাগুলো শোনার পরে উনার ঠোঁটের কোণে মুচকি হাসিটা ঠিকই চোখে পড়েছে। উনি মাথা চুলকে বললেন, না মানে আমি ভেবেছিলাম আপনি এটা ইরফানের জন্য কিনেছেন, তাই জিজ্ঞেস করেছি। শুনুন, আপনার ওই আর কারো জন্য কিছু নিব কিনা এটা জিজ্ঞেস না করলেও আমি জানি এ বাসায় একটা অবহেলিত আর অসহায় এক পুরুষ আছে। আর আমি স্বার্থপর হতে পারি, তবে এতটাও না যে শুধু ইরফানের জন্য কিনব। কিছু দেওয়ার হলে সবাইকেই দিব, ওরা যেমনই হোক না কেন। আর আমি যত কথাই বলি না কেন, বুঝো হওয়ার পর থেকে আমি ওদেরকেই আপনজন জানি।
আর শুনুন, কালকে ভালো দেখে একজন ফটোগ্রাফার আনবেন। আজকে যা যা শপিং করেছি এগুলো পরিধান করে ফ্যামিলি ফটো তুলব। কথার মাঝখানেই কলিং বেল বেজে উঠল। সদর দরজা খুলো, দেখি একটা ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। লোকটা আমাকে দেখেই বলল, এখানে ইনশিয়া ইকবাল কে? জি, আমি ইনশিয়া ইকবাল। ম্যাম, আপনার নামে একটা পার্সেল আছে, দয়া করে এইখানটায় সাইন করুন। পার্সেলটা রিসিভ করে সোফায় বসতেই আরজার বাবা বলল, কি এটা ইনশিয়া? জানি না, কেউ একজন আমার নামে পাঠিয়েছে। দাঁড়ান, খুলে দেখছি কি আছে। পার্সেলটার ভেতরে থাকা জিনিসটার সাথে একটা চিঠি ছিল। চিঠিটা অর্ধেক পড়তেই আমার চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগল। আমার কান্না দেখে আরজার বাবা আমার কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে ইনশিয়া, কাঁদছেন কেন? কি আছে এই পার্সেলের ভিতর? দেখি তো। একটানে পার্সেলটা আমার হাত থেকে নিয়ে নিল। চিঠিটা তখনও আমার হাতে। বড় একটা ফটো ফ্রেম, সাদা কালো একটা কিশোরীর ছবি বাঁধাই করা। আরজার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে কতক্ষণ ছবিটাকে লক্ষ্য করল। আমি তখনও কাঁদছি। উনি আমাকে প্রশ্ন করলেন, ইনশিয়া কে এই মেয়ে? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। হেঁচকি দিতে দিতে উত্তর দিলাম, আমার মা। আমাকে যিনি জন্ম দিয়েছে, আমার জন্মদাত্রী মা। উনি একবার আমার দিকে তো আরেকবার ছবির দিকে তাকাচ্ছেন। আমার হাতের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলেন, আপনার হাতে ওটা কিসের কাগজ? চিঠিটা পড়া অসম্পূর্ণ রেখেই এগিয়ে দিলাম উনার দিকে। উনি আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়া শুরু করলেন। প্রিয় মাম্মি, আমি তোর অপরাধী বাবা। তোর জীবনে ঘটা সবকিছুর পিছনে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে আমিই দায়ী। জানি তোর এই ক্ষত কখনো মুছবে না। তুই আমাকে মার, কাট, পুলিশে দে আর যাই কর, এটা বলিস না তোকে মৃত ভাবতে। কোনো পিতাই তার সন্তানকে মৃত ভাবতে বা কল্পনা করতে পারে না। সন্তানকে মৃত ভাবার আগে নিজে মরে যাওয়াও ভালো। মারে বুড়ো বাপটাকে মাফ করে দে। এই দুনিয়ায় আমার বিবেক আমাকে তাড়া করে বেরিয়েছে। তোর মায়ের মৃত্যুর পর আমি কোনো রাত শান্তিতে ঘুমোতে পারিনি। এটা তোর মায়ের ছবি। তার কোনো কিছু সঙ্গে করে না নিয়ে এলেও তার শরীরের অংশ তুই, আর এই ছবিটা নিয়ে এসেছিলাম। আমি যখন মানসিক যন্ত্রণা কাতরাতে থাকতাম তখন এই ছবিটার দিকে পলকহীন তাকিয়ে থাকতাম। আমি এক অদ্ভুত শান্তি অনুভব করতাম। তোর মা এখনো আমার মনের কোণে আছে। জীবনের শেষ কটা দিন একটু শান্তি চাই মা। আয়নায় নিজের চোখের দিকে তাকাতে পারি না। অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খায়। প্রথম সন্তান তার বাবার কাছে কি শুধু একজন বাবাই জানে। আর কিছু বলবো না মা, শুধু বলবো আমাকে মাফ করে দে আর তোকে মৃত ভাবতে বলিস না। ইতি, তোর অধম বাবা। চিঠিটা পড়ে উনি থম মেরে রইলেন। একটু একটু করে আমার কান্নার মাত্রা বাড়ছে। কি করব বুঝতে পারছি না। আমার কি করা উচিত আমি কিছুই জানি না। কেমন দোটানায় ভুগছি। চিঠির দিকে তাকিয়ে উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি আপনার বাবাকে এসব কখন বললেন ইনশিয়া? নাকি দৃষ্টি অগোচরে আরও কাহিনী আছে? হুট করে ঝাঁপিয়ে পড়লাম উনার বুকে। কাউকে আঁকড়ে ধরতে হবে আমার। একটা বিশ্বস্ত বুক দরকার যেখানে মাথা রেখে আমি একটু শান্তি পাব। উনি ওনার হাত দুটো একবার মেলে দিচ্ছে তো আরেকবার গুটিয়ে নিচ্ছেন। শেষ পর্যন্ত উনি এক হাত দিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে আরেক হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার চোখের পানিতে উনার শার্ট ভিজে গিয়েছে। কান্না গতি কমিয়ে উনাকে বললাম, কিছু কিছু জিনিস দৃষ্টি অগোচরে থাকাই শ্রেয়। না হলে আপনজন হারানোর সংখ্যা আর যন্ত্রণা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আপনজনকে হারানোর ভয়ে আমরা অনেক সময় অনেক সত্য চেপে যাই। জানি এটা অন্যায়।
না হলে যে তাকে হারিয়ে ফেলার ভয় থাকে। যাকে হারিয়েছি তাকে তো পাব না, আর যে আছে তাকেও হারাতে চাই না। আমি যেগুলো থেকে বাঁচতে চাই সেগুলো কেন বারবার আমার সামনে আসে আরজার বাবা? উনি চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। গলা খাকারির শব্দে আমরা দুজন ছিটকে সরে যাই। মা মাথা নিচু করে বললেন, তোর কান্নার শব্দে আমি রুম থেকে বেরিয়েছি। একটু আগে তো ভালোই ছিলি, এখন কি হলো তোর, কাঁদছিস কেন? সোলাইমান তোকে কিছু বলেছে? বলেই আমাদের সামনে এলেন মা। সোফার উপর রাখা ফটো ফ্রেমটার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এটা কার ছবি? আরজার বাবা জবাব দিলেন, এটা ইনশিয়ার মায়ের ছবি মা। মা চোখ মুখ কুঁচকে বললেন, মানে? এই ছবির সাথে ওর মায়ের চেহারার কোনো মিল নেই। তাহলে এটা ওর মা হয় কেমনে? আর এইটা ওর মা হলে বর্তমানে যে আছে সে কে? আরজার বাবা জবাব দিলেন, সৎ মা। মায়ের চোখ মুখের প্রতিক্রিয়া দেখে বুঝাই যাচ্ছে উনি ব্যাপারটা হজম করতে পারছেন না। আমি সোফার এক কোণে বসে আছি, আর কান্না করার শক্তি পাচ্ছি না। অদূরে রাখা শোপিসটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। মা পুনরায় বললেন, একটু কি খুলে বলবি? আমি না কিছুই বুঝতে পারছি না। তারপর আরজার বাবা সেদিনের সব ঘটনা মাকে খুলে বললেন। মা যেন আকাশ থেকে পড়লেন। মা ধীর পায়ে হেঁটে আমার পাশে এসে বসলেন। আমার মাথাটা উনার বুকের সাথে মিশিয়ে নিলেন। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, যিনি জন্ম দিয়েছেন তিনিই কি শুধু মা হয়? আর বুঝি কেউ মা হতে পারে না? তোর আপন মা বেঁচে না থাকলে কি হবে, তোর এই মা তো আছে। আমি তো তোর আরেকটা মা, তাই না? নাকি আমাকে মা মনে করিস না কোনোটা? কোমর জড়িয়ে ধরলাম উনার। শব্দহীন কান্নায় অশ্রুকণা গড়িয়ে পড়ছে। এই মানুষটা এত ভালো কেন? উনি আমাকে স্নেহের সহিত কিছু বললে বা উনার মমতাময়ী স্পর্শে আমার ভিতরে কেমন শান্তি অনুভূত হয়। ইরফান আর ইকরার মা কেন আমাকে আপন করে নিতে পারল না? রুম থেকে আরজার কান্নার আওয়াজ এলো। এতক্ষণ ঘুমিয়েছিল, নিশ্চয়ই এখন জেগে গিয়েছে। মা ওনার বুক থেকে আমার মাথা তুলে চোখের পানি সযত্নে মুছে দিয়ে বললেন, বুড়ো বুড়ো মায়েদের জন্য অনেক কান্নাকাটি হয়েছে। এবার পিচ্ছি মাকে গিয়ে সামলা, না হলে রেগে যাবেন উনি। উনি রাগলে কিন্তু রণমূর্তি ধারণ করে। মায়ের কথা শুনে অশ্রুসিক্ত নয়নে ফিক করে হেসে দিলাম আমি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। সুখ কিংবা দুঃখ এই দুইয়ের মাঝেই সময় তার আপন গতিতে বয়ে চলে। ওই বাড়ির কারো সাথে যোগাযোগ নেই ইরফান ব্যতীত। ও মাঝে মাঝে ফোন করে। সেদিন বাসায় এসে দেখা করেও গেল। বাবার সেই চিঠি পাওয়ার পর কেমন দোটানায় আছি। আপাতত সেদিকে মন না দিয়ে আমি সংসারে মনোযোগ দিতে চাই। মনের মাঝে চেপে রাগ আর অভিমান যেদিন বিলীন হবে আমি সেদিন বাবার সামনে গিয়ে দাঁড়াব। মাঝের দিনগুলো বাবার শাস্তি। যত যাই বলি মা তো আর ফিরে আসবে না। বাবা যতই অপরাধী হোক বাবাকে হারাতে চাই না। আজকাল নিজেকে গিন্নি গিন্নি মনে হয়। একা হাতে সংসার সামলানো, মায়ের সাথে গল্প করা, ওনার মাথায় তেল দিয়ে দেওয়া, কোমরে আঁচল গুজে রান্না করা। আমি আমার কল্পনায় যেমন সংসার সাজাতাম ঠিক তেমন। আগের ক্ষতগুলো যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। আমার কাছে সবচেয়ে তৃপ্তির দৃশ্য হল রান্নার সময় আরজার আমার পা জড়িয়ে দাঁড়িয়ে থাকা কিংবা আমার আঁচল টেনে ধরা। ও রান্না ঘরে আসে বলে আমার সব সময় আমায় সাবধানে থাকতে হয়। রান্নার সময় রান্নাঘরে এলে আমার রান্না করতে খুব কষ্ট হয়। কিন্তু ও যখন মেঝেতে বসে অদ্ভুত শব্দ করে বা আমি ওর দিকে তাকালে নতুন নতুন দাঁতগুলো বের কিটকিটিয়ে হাসে, মনে তখন প্রশান্তির হাওয়া বয়।
আজকাল সোলাইমান সাহেব আমাকে ইনশিয়া বলে ডাকে না, আরজার মা বলে ডাকে। এ যেন অন্যরকম এক পাওয়া। তবে আমাদের সম্পর্কটা আর 5টা দম্পতির ন্যায় না। এখনও সেখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নিজেদের বোঝাপড়ার হিসেব চলছে। একজন আরেকজনকে একটু একটু করে চিনছি জানছি। আমি সবসময় টাইম মেইনটেইন করে চলি। সময়ের কাজ সময়ে করা। তেমনি আমি খাবার রাত 8:30 থেকে 9টার মাঝেই সেরে ফেলি। আবার আরজাকেও সামলাতে হয়। ওর পিছনে ঘুরতে ঘুরতে দেরি হয়, তখন আর খেতে ইচ্ছে করে না। এদিকে আরজার বাবা বাসায় আসে 9:30টার পরে। আর রাস্তায় ফাঁসলে তো কোনো কথাই নেই। মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তাই আমি উনার খাবার টেবিলে ঢাকা দিয়ে রুমে চলে আসি। কোনো দিন আরজাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে যাই। আর যখন চোখ মেলে তাকাই হয় মাঝরাত নয়তো রাতের শেষ ভাগ। উনাকে দেখি আমাদের দিকে পিঠ দিয়ে ওপাশ ফিরে শুয়ে থাকে। 2 দিন যাবত উনি আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমাকে দেখলে কেমন গাল ফুলিয়ে থাকে। আরজা আমার কোলে থাকলে কিছু না বলে টান মেরে নিয়ে যায়। উনার এই আচরণের পরিবর্তনে আমি আহাম্মকের মতো তাকিয়ে থাকি। সকালবেলা টেবিল নাস্তা দিয়ে চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছি। আরজা আর মা মিলে মায়ের ঘরে খুনসুটি করছে। উনি অফিসের ড্রেস পরিধান করে ডাইনিং টেবিলের সামনে এসে চেয়ার টেনেও বসলেন না। নাস্তা না করে বের হয়ে গেলেন। আমি বোকার মতো উনার কাণ্ডকারখানা দেখছি। দৌড়ে দরজার কাছে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম, কিন্তু উনি লাপাত্তা। দরজা বন্ধ করতে নিব এমন সময়ে উনি দৌড়ে এসে হুট করে আমায় জড়িয়ে ধরে সেকেন্ডের মাথায় চট করে ছেড়ে দিলেন। সেকেন্ডের মাঝে কি হলো কিছুই বুঝতে পারলাম না। উনি আমায় বললেন, ওহ আপনি? আমি ভাবলাম মা বুঝি। বলেই আমাকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। আমি ওনার পিছু পিছু গিয়ে উনাকে ইশারা করে আঙুল উঁচু করে দাঁত কটমট করে বললাম, আমাকে কোনো এঙ্গেলে মা মনে হয়? কোনো দিক দিয়ে বয়স্ক মনে হয়? উনি সোফায় গা হাত পা ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলেন, আচ্ছা আমি কি বলেছি আমার মা? নাকি আমার নাম মেনশন করেছি? অন্য কারো মাও তো হতে পারে, মানে আরজার মা। আমিও আরজার মা মনে করেই জড়ো। নাক মুখ ফুলিয়ে বললাম, দেখুন আপনি কিন্তু কথা ঘুরাবেন না বলে দিলাম। উনি সোজা হয়ে বসলেন। শরীর টানা দিয়ে বললেন, বেশি বকবক না করে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসুন তো। আপনার সাথে কথা বলে আমার গলা শুকিয়ে গিয়েছে। গলায় খরা অনুভব করছি। অগত্যা বাধ্য হয়ে কোনো কথা না বলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। জগ থেকে গ্লাসে পানি ঢালছি। গ্লাসটা অর্ধপূর্ণ হওয়ার পর উনার বলা কথাগুলো আমার মস্তিষ্ক বুঝতে সক্ষম হল। তার মানে উনি ইচ্ছে করেই আমাকে। কথাটা ভাবতে গিয়ে আপনা আপনি প্রসারিত হল আমার ঠোঁটের কোণ। পানি পূর্ণ গ্লাসটা উনার হাতে দিতেই উনি গ্লাসটা উনার ঠোঁটের কাছে নিয়ে চুমুক না দিয়ে টেবিলের উপর রেখে দিলেন। আমি উনার কাণ্ডকারখানা দেখছি। আমার দিকে অসহায় চাহনি নিক্ষেপ করে বললেন, একটু অপেক্ষা করলে কি খুব ক্ষতি হয়? আমি উনার দিকে প্রশ্নসূচক চাহনি দিলাম। উনি আবার বললেন, আমি জানি তো আপনি সময়ের কাজ সময়ে করেন, খাবারটাও টাইমলি খান। আপনি আপনার খাবারটা খেয়ে আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতে তো পারেন নাকি? যখন মনে হয় আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে তখন বাড়ি ফেরার তাড়া থাকে। তখন মনে হয় আমি বাড়ি গেলেই একজনের অপেক্ষার অবসান হবে। কেউ একজন না খেয়ে আমার জন্য বসে আছে একসাথে খাবে বলে। আপনি না হয় খেয়েই অপেক্ষা করলেন আমার জন্য। সব কলিগরা যখন বলে তাদের ওয়াইফরা তাদের জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তখন আমারও বলতে ইচ্ছে করে,
বলবো কি করে, আমার জন্য তো আর কেউ অপেক্ষা করে না। একজন স্বামীর কাছে এটাই বড় প্রাপ্তি। জানি তো আমি ভালো স্বামী, বইকি স্বামী হওয়ারও যোগ্যতা রাখি না, তাই বলে কথা অসম্পূর্ণ রেখেই উনি চলে গেলেন। পিছু ফিরে দেখি মা দাঁড়িয়ে আছেন। মা কিছু না বলে আবার নিজের রুমে চলে গেলেন। আমি পুনরায় আমার কাজে মনোযোগ দিলাম। দুপুরের খাবার খেয়ে মায়ের সাথে মায়ের রুমে শুয়ে আছি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে মা বললেন, বুঝলি ইনশিয়া, পুরুষ মানুষকে সবাই বুঝে না। যে নারী পুরুষকে বুঝতে পারে, তার মন পড়তে পারে, সেই নারীই বুদ্ধিমতী। নারীর ভালোবাসায় পুরুষ যেমন নরম মনের হয়, আবার তেমনি নারীর অবহেলায় পুরুষ পাথরে পরিণত হয়। তুই যদি অন্য কোনো পুরুষের সাথে তার তুলনা না করে, কোনো প্রকার রাগারাগি ছাড়াই ভালোবাসার সহিত কিছু আবদার করিস, আমার বিশ্বাস সেই পুরুষ নিজের সর্বস্ব দিয়ে তোর সেই আবদার পূরণ করবে। খুব মনোযোগ দিয়ে মায়ের কথা শুনছি। আমার দিকে তাকিয়ে মা মুচকি হাসলেন। আবার বলতে শুরু করলেন, আজ সকালে আমি সোলাইমানের সব কথাই শুনেছি। তোদের দুজনের ব্যক্তিগত বিষয়ে আমার নাক গলানো সাজে না। তোদের দুজনের প্রথম শর্ত হচ্ছে আরজা, তারপর বাকি সব কিছু। আমার ছেলেটা একটু একটু করে তোর উপর ফুটবল হয়ে পড়ছে। বয়স তো আর কম হলো না। এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। তাছাড়া তুই আমাদের যেভাবে আগলে রাখিস, তোকে ভালো না বেঁচে থাকা যায়? সোলাইমান অফিস থেকে আসার পর ওকে এক গ্লাস লেবুর শরবত আর ওর জন্য খাবার টেবিলে বসে অপেক্ষা করিস। তখন ওর মুখের দিকে তাকালেই হ্যাপিনেস দেখতে পাবি। নিজে একা একা হাহু করে হাসার নাম হ্যাপিনেস না। অন্যের ঠোঁটের কোণে মুচকি হাসি আর তার তৃপ্তির কারণ হওয়াও এক প্রকার হ্যাপিনেস। গাল ফুলিয়ে মাকে বললাম, আপনি এসব আগে কেন বললেন না? আসলে সেরকমভাবে কাউকে এসব জিজ্ঞেস করা হয়নি বা মাকেও এসব করতে দেখিনি। আমি আমার জগৎ নিয়েই ছিলাম। তাই এত বড় হওয়ার পরও এসব বিষয়ে আমি অজ্ঞ। আজ আর আরজাকে শুয়ে শুয়ে ঘুম পাড়াইনি। দেখা যায় আমিও আরজার সাথে ঘুমিয়ে পড়ি। আরজা ঘুমানোর পরে ওকে রুমে শুয়ে এসেছি। ড্রয়িং রুমে বসে বসে ফেসবুক স্ক্রল করছি আর আরজার বাবার জন্য অপেক্ষা করছি। প্রায় 11টা বাজতে চলল, এখনো ওনার আসার নামগন্ধ নেই। আজ আমি অপেক্ষা করছি তো এমন করছে। মহারাজ এলেন তো এলেন সোয়া 11টায়। এই রাতের বেলায় উনার শার্ট ঘামে ভিজে চিপচিপে হয়ে আছে। উনি রুমে যেতেই আমি চট করে রান্নাঘরে গিয়ে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি উনি কাঁধে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। দরজা থেকেই ডেকে বললাম, আগে লেবুর শরবতটা খেয়ে নিন, তারপর ওয়াশরুম যান। উনি একবার আমার দিকে তো আরেক আমার হাতের দিকে তাকাচ্ছেন। সামনে এগিয়ে যেতেই আমার হাত থেকে গ্লাসটা নিলেন। জিজ্ঞেস করলাম, আজ এত দেরি হলো যে? উনি এক চুমুকে শরবতটা শেষ করে বললেন, একটা মালবাহী লরি রাস্তার মাঝামাঝি আটকা পড়েছে, সেই কারণে বিশাল জ্যাম লেগেছে। বাকি রাস্তা হেঁটে এসেছি, তাই এত দেরি হলো। রাতের বেলা হেঁটে এসেছেন, যদি রাস্তায় কোনো বিপদ হতো? আরে না, আমি একা এসেছি নাকি? সবাই হেঁটেই এসেছে। খাবার গরম করে উনার জন্য বসে আছি। উনি চুল মুছতে মুছতে চেয়ারে এসে বসলেন। প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করবে, ওই সময় আমি রুমে চলে এসেছি। সকালে কত জ্ঞান দিয়ে গেল, অথচ এখন একবারও জিজ্ঞেস করল না খেয়েছি কি না। একবার সাধলও না। ঠাস করে এসে আরজার পাশে শুয়ে পড়েছি। মিনিট 10 বাদে উনি রুমের লাইট অন করে আমার পিছনে দাঁড়িয়ে রইলেন। উনার কোনো সাড়া শব্দ না পেয়ে পিছু ফিরে বলি, লাইট অন করে এমন সঙের মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি চাইছেন আরজা জেগে যাক আর আমাকে এই রাতের বেলা জ্বালাক?
আরজার যদি ঘুম ভেঙে যায় তো দেখবেন কি করি? উনি শান্ত গলায় বলল, খাবেন না? কাঠোকাঠ গলায় উত্তর দিলাম, আমি 8:30 বাজে খেয়ে নিয়েছি। আপনারও খাওয়া হয়ে গেলে এসে শুয়ে পড়ুন। কালকে আপনাকে আবার অফিস যেতে হবে। কিন্তু চোখ মুখ তো তা বলছে না। চোখ মুখ যে বলছে না খেয়ে আছেন। চোখ কথা বলতে পারে নাকি যে বলবে? সেই কখন খেয়েছি, এখন প্রায় 12টা বাজতে চলল, এমন লাগারই কথা। আমি খাবো না, আপনি যান। আপনি না উঠলে আমিও যাব না। এখানেই দাঁড়িয়ে থাকব। আর বেশি করলে মাকে ডাকব। বাধ্য হয়েই গেলাম ড্রয়িং রুমে। টেবিলের কাছে গিয়ে দেখি 2টো প্লেটে ভাত নেওয়া। উনি চেয়ার টেনে আমাকে বসতে বললেন। একটা প্লেট আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এত তাড়াহুড়ো করে অভিমান করলে হয় না। অভিমান একটু ধীরে সুস্থে করবেন। আগে দেখবেন তো কি করি আমি। না, উনি চট করে চলে গেলেন। আসলেই মেয়ে মানুষ বোঝে বেশি। দেখুন আপনি কিন্তু কি বেশি করছি তাই তো? করলে করছি, এখন খান। অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। বাপ মেয়ে নাক টেনে ঘুমোচ্ছে। নাস্তা বানানোর পর রুমে এসে দেখি উনি প্রায় রেডি হয়ে গিয়েছে। আরজা মোচড়ামুচড়ি করছে। বলতে বলতে উঠেও গেল। ওর নিয়ে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ করিয়ে উনাকে বললাম, টেবিলে নাস্তা দেওয়া আছে। আপনি জানে আমি আরজাকে নিয়ে আসছি। নাস্তা শেষে উনি বের হয়ে যাচ্ছিলেন, উনাকে ডেকে বললাম, 2 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। লাঞ্চ বক্সটা ওনার সামনে ধরলাম। উনি আমার দিকে পলকহীন তাকিয়ে রইলেন। মা মিটিমিটি হেসে নাস্তা শেষ করে নিজের রুমে আরজাকে নিয়ে চলে গেলেন। কি হলো ধরুন। আমার কথায় উনি সম্বিত ফিরে পেল। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, এসবের দরকার ছিল না। আমি ক্যান্টিন থেকে খেয়ে নেই তো। ক্যান্টিন থেকে খেতেন কিন্তু এখন আর খাবেন না। এখন থেকে অফিসে বসেও বউয়ের রান্না খাবেন। নাকি অফিসে বসে বউয়ের রান্না খেতে লজ্জা পাবেন? উনি কিছু না বলে আমার হাত থেকে বক্সটা নিয়ে চলে গেলেন। আরজার মা হয়ে এই বাড়িতে এসেছি প্রায় 6 মাস হতে চলল। এই 6 মাসে আরজার বাবার অনেক পরিবর্তন দেখেছি। মাঝে মাঝে উনার বাচ্চাসুলভ আচরণ দেখে আমি অবাক হয়ে যাই। দুপুরের রান্না করছি। আরজা গুটি গুটি পায়ে রান্নাঘরের এসে দাঁড়াল। হুট করে বহুল কাঙ্ক্ষিত শব্দটি কর্ণগোচর হওয়া মাত্রই আমার হাত থেকে খুন্তিটি ঠাস করে মেঝেতে পড়ে গেল। চোখের কোণ গড়িয়ে অশ্রু ঝরতে লাগল। আমার কানে এখনো বাজছে আরজার কোমল গলায় আধো আধো বুলিতে মা ডাক। তপ্ত মরুভূমিতে যেন বহুদিন অপেক্ষার পরে বৃষ্টিপাত হচ্ছে। শীতলতা বইছে আমার হৃদয়ে। শরীরে বল পাচ্ছি না। এলোমেলো পায়ে আরজার কাছে এসে দাঁড়ালাম। একটানে কোলে তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলাম আরজার মুখশ্রী। কতদিনের প্রতীক্ষার ফল আমার। আধো আধো বুলিতে বাবা দাদা ডাকলেও কখনো মা বলে ডাকেনি। মা ডাকটা বুঝি এত মিষ্টি? আরজাকে কোলে নিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছি। আরজা ওর তুলতুলে হাত দিয়ে আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছে আর মা মা করছে। মা দৌড়ে এলেন রান্নাঘরে। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, কিসের শব্দ হলো ইনশিয়া? গরম কিছু ফেলে দিয়েছিস পায়ে নাকি হাতে ছ্যাঁকা লেগেছে? মায়ের প্রশ্নের কোনো জবাব দিলাম না। অশ্রুসিক্ত নয়নে ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা কোনো উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলেন, বলবি তো কি হয়েছে? তুই ব্যথা পেয়েছিস নাকি আরজা? চোখের কোণে পানি টলমল করছে, আবার ঠোঁটে মুচকি হাসি। চুপ করে না থেকে কিছু একটা বল। আপনার নাতনি আমায় মা বলে ডেকেছে মা। তাই তুই এভাবে কাঁদছিস?
নাক টেনে টেনে জবাব দিলাম, হুম মা, সুখের কান্না। আমার অপেক্ষার ফল পেয়েছি, আমি কাঁদব না? মা তড়িঘড়ি করে আমাকে পাশ কাটিয়ে রান্নাঘরের ভেতরে গেলেন। আমি পিছন ফিরে দেখি মা তাড়াতাড়ি করে চুলোর আগুন নিভিয়ে কড়াইটা তুলে রাখলেন। হাসতে হাসতে বললেন, মা ডাক শোনার খুশিতে তরকারি পোড়ার গন্ধও নাকে লাগছে না তোর? মা ডাক শুনে মেয়ে আমার পাগল হয়ে গিয়েছে। রান্না অসম্পূর্ণ রেখে মেয়েকে নিয়ে বসে আছি। মা বলেছেন বাকি রান্না উনি সারবেন। আজ আর আমাকে রান্নাঘরে যেতে হবে না। চট করে মাথায় আসলো আরজার বাবাকে জানানো দরকার। কল করলাম উনাকে। নাম্বার ওয়েটিং দেখাচ্ছে। ভ্রু জোড়া আপনা আপনি কুঁচকে এলো আমার। অফিসে বসে আছে, অফিসের কারো সাথে কথা বলার প্রশ্নই আসে না। 3 বারের মাথায় কল রিসিভ করলেন উনি। শক্ত গলায় বললেন, দেখছন না ওয়েটিং দেখাচ্ছে, বারবার কল কেন দিচ্ছেন? উনার শক্ত গলার স্বর শুনে আমার কেমন কান্না পেয়ে গেল। উনি কখনো আমার সাথে এমন করে কথা বলেননি। তারপরও নিজেকে সামলে আজকের ঘটনা উনাকে বলার জন্য বললাম, আরে আমার কথাটা তো শুনবেন। উনি ঝাঁঝি গলায় বললেন, এখন কোনো কথা শুনতে পারবো না আমি, কাজে ব্যস্ত আছি, বাসায় এসে সব শুনব, এখন রাখছি। বলেই ফোন রেখে দিলেন। যেই আনন্দ নিয়ে উনাকে ফোন করেছিলাম, আনন্দটাই মাটি হয়ে গেছে। মা নিজের রুম থেকে বেরিয়ে ফ্রিজের কাছে গেলেন। ফ্রিজ থেকে একটা মাংসের পলিথিন বের করে ভিজিয়ে রাখলেন। মাকে জিজ্ঞেস করলাম, মা এখন মাংস কিসের জন্য? মাছ তো প্রায় রান্না হয়েই গিয়েছে। মা হাত মুছতে মুছতে জবাব দিলেন, আজ আরজা তোকে মা বলে ডেকেছে, সেই খুশিতে কাচ্চি বিরিয়ানি রান্না করব। কিন্তু মা, আমি তো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি না। তুই রান্না করবি কেন? বিরিয়ানি রান্না করব আমি। এটা তোর মা ডাক শোনার খুশিতে আরেক মায়ের পক্ষ থেকে ভালোবাসা। থাক মা, এই অসুস্থ শরীর নিয়ে এসব করার কোনো দরকার নেই আপনার। আর আমি দুপুরেও খাব না। আপনি কষ্ট করে একা একা খেয়ে নিন। আরজাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো, সাথে আমিও ঘুমাবো। অনেকদিন ঠিকমতো ঘুমোতে পারি না। কিছু হয়েছে ইনশিয়া? এই তো একটু আগে বেশ হাসি খুশি ছিলি, এখন কি হলো? কিছু হয়নি মা, এমনিতে ভালো লাগছে না। আর আপনার এসব ঝামেলা করার দরকার নেই। মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে এলাম আমি। উনার এমন শক্ত গলায় বলা কথাগুলো আমার ভেতরে অভিমানের ঝড় তুলছে। আরজাকে গোসল করিয়ে রুমে এসে দেখি মোবাইল বাজছে। আরজার বাবা কল দিয়েছে। রিসিভ করব কি করব না ভাবতে ভাবতে রিং বাজা বন্ধ হয়ে গেল। সেকেন্ডের মাথায় আবারও রিং বাজতে শুরু করল। রিসিভ করে কানে ধরতেই উনি হালকে ধমক দিয়ে বলেন, মোবাইল ফেলে কোথায় থাকেন আপনি? একবারের বেশি ফোন দিতে হয় কেন? কাজে ব্যস্ত থাকার পরও উনার কল রিসিভের অপেক্ষায় বসে থাকতে হয়। শুনুন, তখন বলতে ভুলে গিয়েছি, আজ রাতে আমি বাসায় আসব না। খুব জরুরি কাজে কোনো এক জায়গায় যাব। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও উনি ফট করে মোবাইল রেখে দিলেন। আমি মোবাইল কানে রেখেই কেঁদে দিলাম। যাকে বেশি আপন মনে করি তার হালকা ধমকেও মনে অভিমানের সৃষ্টি হয়। আরজাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমিও শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। মা কতবার করে ডেকে গিয়েছে খাওয়ার জন্য, কিন্তু আজ আর আমার গলা দিয়ে খাবার নামবে না। সাবধানে শোয়া থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। নীল আকাশ দেখছি এক ধ্যানে। আকাশে কিছুক্ষণ বাদে বাদে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। হুট করে মনে হলো, আমি যদি পাখি হতাম, অনেক ভালো হতো। কোনো টেনশন থাকতো না, আর থাকতো কোনো দোটানা। মায়ের ডাকে সম্বিত ফিরে পেলাম। 2 কাপ চা নিয়ে মা এসে দাঁড়িয়েছেন।
আমার হাতে চায়ের কাপ দুটো দিয়ে দুটো মোড়া নিয়ে আসলেন বসার জন্য। একটা কাপ আমার হাত থেকে নিয়ে ইশারা করলেন চা খাওয়ার জন্য। মা কাপে চুমুক দিয়ে বললেন, তোর আজ মন খারাপ কেন? সোলাইমান তোকে কিছু বলেছে? একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলাম, না, উনি আমাকে কি বলবে? এমনি কিছু ভালো লাগছে না। দুপুরের দিকেই তো আরজা মা বলে ডেকেছে বলে কত খুশি ছিলি তাহলে? এমনি বাদ দিন তো মা। মা আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে বাদ দিলাম। খানিক বাদে মা উত্তেজিত গলায় বললেন, ইনশিয়ারে সন্ধ্যার পরে বাইরে যাবি? শাশুড়ি বৌমা মিলে আজ সকল প্রকার স্ট্রিট ফুড খাব। আজ নাকি সোলাইমানও বাসায় আসবে না। কোনো টেনশন নেই। না করবি না কিন্তু। আনন্দে উনার চোখ চকচক করছে। মনে হচ্ছে অনেক দিনের আশা আজ পূরণ হবে। যাব না বলে আর উনার আনন্দটা মাটি করতে ইচ্ছে হলো না। ফুটপাত ধরে আমি আর মা হাঁটছি। আরজা রংবেরঙের আলোর ঝলকানি দেখে খিলখিল করে হাসছে। আরজাকে একবার আমি কোলে নিচ্ছি তো আরেকবার মা। একটা ফুচকা স্টলে গিয়ে বসলাম আমি আর মা। 2 প্লেট ফুচকা অর্ডার করলেন খুব ঝাল দিয়ে। দোকানে থাকা ছেলেটা ফুচকার প্লেট দিতেই মায়ের চোখ দুটো চকচক করে উঠল। তেঁতুলের টক দিয়ে একটার পর ফুচকা তৃপ্তির সাথে খাচ্ছেন। আমি মায়ের খাওয়া দেখে আমার ফুচকা খাওয়া ভুলে গিয়েছি। এত ঝাল ফুচকা খাওয়ার পর মায়ের চোখ মুখ একেবারে লাল গিয়েছে। মা তৃপ্তির ঢেকুর তুলে বললেন, তোর বর আমাকে এসব খেতে দেয় না বলে আমার নাকি বয়স হয়েছে। এসব খাওয়া নাকি ভালো না, আনহাইজিন এগুলা। আচ্ছা বলতো কি এমন বয়স হয়েছে আমার? আর এত হাইজিনিটি মেইনটেইন করে কি হবে? অসুস্থ হব করে করে আমাকে এসব ভাজাপোড়া কিছুই খেতে দেয় না। অথচ তোর শ্বশুর বেঁচে থাকতে রোজ সন্ধ্যায় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। কোনো দিন ফুচকা তো কোনো দিন চটপটি, আবারও কখনো গরম আলুর চপ, বেগুনি, পিঁয়াজি, আরও কত কি। খুব মিস করি আগের দিনগুলো। তোর শ্বশুর যদি বেঁচে থাকতো কত ভালো হতো। মানুষটা বেশ রসিক ছিলেন। ব্যাপারটা মন খারাপের দিকে যাচ্ছে বলে মায়ের মন অন্যদিকে ঘুরানোর জন্য আমার জন্য নেওয়া ফুচকার প্লেটটা ওনার দিকে দিয়ে বললাম, নিন মা, এটাও খেয়ে নিন। মা টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে বললেন, হায় হায়, তুই এখনো খাসনি? ফুচকা সামনে নিয়েও বসে থাকা যায়? আমি আর ফুচকা খেতে পারবো না। শুধু ফুচকা খেয়ে পেট ভরালে হবে? আমি আজ সকল প্রকার স্ট্রিট ফুড খাব। কতদিন পরে আজ সুযোগ পেলাম। মায়ের কথায় মুচকি হাসলাম আমি। আরজার দিকে ইশারা করে বললাম, আপনার গুণধর নাতনি খেতে দিল তো। আর মা বেশি পরিমাণে খেলে কিন্তু সত্যি সত্যি অসুস্থ হয়ে যাবেন। আরে একদিন খেলে কিছু হবে না। দে ওকে, আমার কাছে দে। আরজাকে মায়ের কাছে দিয়ে একটা ফুচকা মুখে দিয়ে চিবোতে চিবোতে বললাম, মা বাবা এত ভালো ছিল, তাহলে আপনার ছেলেটা কার মতো হলো? উনি এত খারুশ কেন? একেবারে বেরসিক। মা আমার কথায় অট্টহাসিতে মেতে উঠলেন। আরজার বাবা বাসায় আসলেন পরদিন সকাল 10টায়। দরজা খোলা মাত্রই কিছু না বলে রুমে চলে গেলেন। আমি লেবুর শরবত নিয়ে গেলেও উনি গ্লাসটা ছুঁয়েও দেখলেন না। চোখে মুখে উনার আজ অন্যরকম আনন্দ। আমি যতবারই উনার সামনে গিয়েছি ঠিক ততবারই উনি আমাকে এড়িয়ে গেলেন। আর সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছেন। শুধু সেদিনই না, আজ বেশ কয়েকদিন হলো উনি আমাকে অবহেলা করছেন। ঠিকমতো কথা বলেন না। রাতে উনি একা একা খেয়ে উঠে যান, আমাকে একবার জিজ্ঞেসও করেন না খেয়েছি কিনা। অবহেলার মাত্রা দিন দিন বাড়ছে। উনার এই অবহেলা আমি নিতে পারছি না। বুকের ভেতর কেমন ভাঙচুর হয়। একটু একটু করে ভালোবেসে ফেলেছি আমি উনাকে।
উনার এড়িয়ে যাওয়া দেখলে মনে হয় আমি উনাকে হারিয়ে ফেলছি। আজকে একটা বিহিত করতেই হবে। উনার এই অবহেলা আমি আর নিতে পারছি না। রাতে উনি বাসায় আসার পর যখন রুমে গেলেন তখন আমিও উনার পিছু পিছু রুমে আসলাম। উনার কলার ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে এভাবে এভয়েড কেন করছেন? কি করেছি আমি? আমি আপনাকে সময় দেই না বলে, আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি না বলে আপনি অন্য নারীতে আসক্ত হয়ে গেছেন, তাই না? আপনি আমার সাথে ঠিকমতো কথা বলেন না বলে আমার খুব কষ্ট হয়। আমাকে দয়া করে অবহেলা করবেন না। আপনার করা অবহেলা বিষের চেয়েও বিষাক্ত লাগে আমার কাছে। উনি রাগে কটমট করতে করতে বললেন, আমি বলেছি আমি অন্য নারীতে আসক্ত? নাকি এমন কোনো হিন্টস দিয়েছি কোনোটা? না হলে সেদিন রাতে আপনি কোথায় ছিলেন আর বাসায় আসার পর সারাদিন ঘুমিয়েছিলেন কেন? আমি সারাদিন ঘুমিয়েছি বলে আপনি এত কিছু ধরে নিয়েছেন? বলেই বের হয়ে গেল রুম থেকে। রাতে রুমেও আসলেন না, খাবারও খেলেন না। পরের দিন সকালেও নাস্তা না করে চলে গেলেন। মায়ের কাছে বলে গেলেন জরুরি মিটিং আছে। আমি যে দরজা কাছে গিয়ে লাঞ্চ বক্সটা নিয়ে দাঁড়িয়েছিলাম উনি যেন দেখেও দেখলেন না। আজকে সারাটা দিন দীর্ঘ মনে হয়েছে। আমি অপেক্ষা করেছি কখন রাতে হবে আর আমি কখন উনাকে দেখব। রাতে উনার জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গিয়েছে বুঝতেই পারিনি। হঠাৎ কোনো কিছুর পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকার হাতড়ে দেখি পাশে আরজা নেই। বুকের ভেতর কেমন ছ্যাট উঠল। দিনকাল ভালো না, কোনো বিপদ হলো না তো? হঠাৎই কোনো কালো ছায়া দেখে ভয় আমার ভেতরটা কেঁপে উঠল। একটু একটু ছায়াটা সামনে এগুতেই দেখলাম মা জ্বলন্ত এক মোমবাতি হাতে আমার দিকে এগিয়ে আসছে। মাকে দেখে যেন কলিজায় পানি আসলো। লম্বা শ্বাস ফেললাম আমি। নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে আচমকা দেয়াল ঘড়ির ডংডং শব্দে আটকে উঠলাম। ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজছে। মা আমার কাছে এসে আলতো করে আমার কপালে চুমু আঁকলেন। আমার বা গালে হাত রেখে বললেন, শুভ জন্মদিন মা। অবাক হয়ে গেলাম আমি। আজ আমার জন্মদিন? মস্তিষ্ককে জোর দিতে লাগলাম জানার জন্য যে আজ কয় তারিখ। আজ 10 তারিখ আমার জন্মদিন। এই মানুষগুলো মনে রেখেছে সেটা? ভাবতেই কেমন কান্না পেয়ে গেল। মা আমার মাথায় হাত রেখে আবারও বললেন, এই মোমবাতির আলো যেমন একটু একটু করে অন্ধকার দূরীভূত করেছে, দোয়া করি তেমন করে তুই আমাদের জীবনের সকল কষ্ট একটু একটু করে দূর করে দে। তুই যে মোমবাতির মতো প্রজ্বলিত শিখারে। মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি তুই নিজে দুঃখের সাগরে ভেসে অন্যকে সুখ দিস। মোমবাতিটা মা হাতে দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আরজা যে আমার পাশে নেই সেই কথাটা বেমালুম ভুলে গেলাম আমি। মনে পড়তেই বিছানা থেকে নামতে উদ্ধত হলাম আমি। অমনি মা একটা বাটিতে পায়েস নিয়ে আসলেন। 1 চামচ আমার মুখের সামনে তুলে ধরলেন। আমার চোখের পানি আজ বাঁধ ভেঙেছে। পায়েস মুখে নিয়ে বললাম, মা আরজা কই? ও তো আমার পাশেই ঘুমিয়েছিল। মা আলতো হাতে আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আরজার কথা তোকে চিন্তা করতে হবে না। আরজা আমার কাছে আছে। তুই ছাদে যা, তোর জন্য সোলাইমান অপেক্ষা করছে। ন্যাকি গলায় বললাম, না আমি যাব না। আপনার ছেলে এখন আমি ছাদ গেলে ছাদ থেকে ফেলে দিবে, যাতে যার সাথে গুটুর গুটুর করে তাকে বিয়ে করতে পারে। আমার কথা শুনে মা অট্ট হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, তুই আগে যাবি তো নাকি? না, যাব না। আপনার ছেলে আগের থেকে খারাপ হয়ে গেছে। আমার সাথে ঠিকমতো কথা বলে না। কথার মাঝখানেই আমার মোবাইল বাজতে শুরু করল। মোবাইল হাতে নিয়ে দেখি ইরফান ফোন করেছে।
রিসিভ করে কানে ধরতেই ইরফান বলল, শুভ জন্মদিন আপু। মায়ের পরে আমার আরেক মা জানাই জন্মদিনের শুভেচ্ছা। কাপা কাপা গলায় বললাম, তোর মনে আছে আমার জন্মদিনের কথা? তোর জন্মদিনের কথা আমি ভুলে যাব? যে সৎ জেনেও কখনো সৎ ভাই মনে করেনি, নীরবে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেছে। এরপর দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছি না। নীরবতার অবসান ঘটিয়ে ইরফান বলল, ছাদে যা আপু, ভাইয়া তোর জন্য অপেক্ষা করছে। মায়ের দিকে তাকালাম, মাও চোখের ইশারায় বলল ছাদে যাওয়ার জন্য। একটা একটা করে সিঁড়িতে পা দিচ্ছি আর আমার বুকের ভেতরটা টিপটিপ করছে। সিঁড়ি ঘরের দরজায় পা রাখতেই, ভালোবাসি ইনশিয়া, ম্যাজিক্যাল এই শব্দটা শ্রবণ গ্রন্থিতে খুব জোরে সরে ধাক্কা মারল। শরীরে শীতল হাওয়া বয়ে গেল আমার। নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। দেয়াল ঘেঁষে কোনো রকম দাঁড়ালাম। উনি আগের অবস্থানে দাঁড়িয়ে আবার বললেন, আমি আপনাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি ইনশিয়া। মানুষ আবেগের বয়স পার করে যৌবনে পদার্পণ করলে তখন আর চেহারার প্রেমে পড়ে না, ব্যক্তিত্বের প্রেমে পড়ে, ব্যবহারের প্রেমে পড়ে। চেহারায় পরিবর্তন আসলেও মানুষের ব্যক্তিত্বে কোনো পরিবর্তন আসে না। আমি আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। আপনি বলেছিলেন না আগে আরজার মা হওয়ার চেষ্টা করবেন, তারপর আমার স্ত্রী। আপনি আপনার চেষ্টায় সফল ইনশিয়া। উনার মুখ নিঃসৃত একের পর এক অকল্পনীয় কথা হজম করছি। কোনো রকম নিজেকে সামলে বললাম, বুঝলেন কি করে আমি এসেছি? অন্য কেউ তো হতে পারত। উনি আমার দিকে ফিরে তাকালেন। আবছা আলোয় উনার দেহের আকৃতি বোঝা গেলেও মুখের প্রতিক্রিয়া আমার বোধগম্য হল না। উনি বললেন, কারো কারো উপস্থিতি বোঝার তাকে চর্মচক্ষু দিয়ে দেখতে হয় না, সে কাছে আসলে এমনি অনুভব করা যায়। গুটি গুটি পায়ে উনার পাশে গিয়ে দাঁড়ালাম। তাহলে এতদিনের এই অবহেলা এভয়েড কিসের জন্য ছিল? উনি আমার কথা শুনে হাহু করে হাসতে লাগলেন। হাসি থামিয়ে বললেন, আপনার অভিমানের তীব্রতা দেখার জন্য। ভ্রু কুঁচকে বললাম, মানেটা হলো আমার মনেও যেমন আপনার জন্য অনুভূতির অন্বেষণ হচ্ছে, আপনার মনেও হচ্ছে কিনা তা জানার ক্ষুদ্র চেষ্টা। যদি দেখতাম যে আমার এসব ইগনোরেন্স আপনার মনে কোনো ভাবান্তর হচ্ছে না, তাহলে আরও টাইম নিতাম। কিন্তু আমি তো দেখি বউ আমার 2 দিনে কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। আবার আমার শার্টের কলার ধরে বলে আমি নাকি অন্য নারীতে আসক্ত। বিশ্বাস করুন আমার তখন হাসিও পাচ্ছিল, রাগও হচ্ছিল। আচ্ছা, আমাকে কি এমন মনে হয়? কখনো দেখেছেন আমি কারো সাথে ফ্লার্ট করেছি? ইনশিয়া, আপনার আর আমার বিয়ের প্রথম শর্তই ছিল আরজা। অন্যান্য স্বামী স্ত্রীর মতো সম্পর্ক না হয়ে যদি আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকত, তারপরও আমি অন্য নারীতে আসক্ত হতাম না। এমন একজন নারীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পরেও অন্য নারীতে আসক্ত হওয়া যায়? আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, এটাই সবচেয়ে আনন্দের। আমি সারাদিন ঘুমিয়েছি বলে ম্যাডাম বললেন কি? আমি নাকি সারারাত অন্য কোনো? তো কি বলবো? সারারাত বাসায় আসলেন না, পরদিন বাসায় আসলেন এসে ঘুম, তারপর আমার সাথে কোনো কথা বলছেন, আমি কাছে গেলে এড়িয়ে গিয়েছেন। ওহ, তাই আপনি এত কিছু ভেবে নিয়েছেন? সেদিন সারারাত আমি ছাদে ছিলাম। আর আপনারা সেদিন কোথায় কোথায় গিয়েছিলেন, কি কি খেয়েছেন সবই দেখেছি। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম। সারারাত ছাদে মশার কামড় না খেয়ে মায়ের রুমে গেলেই পারতেন। যেভাবে মায়ের রুমে দৌড়াদৌড়ি করেন সেখানে যাওয়া যায়? অতঃপর আমরা দুজনেই নীরব। চাঁদের ঝলমলে আলোয় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। 2 কদম এগিয়ে উনি আমার গা ঘেঁষে দাঁড়ালেন।
সামনের দিকে তাকিয়ে বললেন, আপনার সাথে পরিচয়টা আমার স্বাভাবিকভাবে হলেও যেদিন আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন সেদিন ভেবেছিলাম আপনি আমার সাথে মজা করছেন, নিছকই মজা। তারপর এত কিছু করে হুট করে আমাদের বিয়ে সবটাই আমার কাছে স্বপ্ন মনে হয়। জানেন, মাঝে মাঝে মনে হয় এত সুখ আমার কপালে লেখা ছিল বলেই হয়তো রিঙ্কি আমাকে ছেড়ে চলে গিয়েছে। রিঙ্কি আজও আমার মনে আছে, তবে আমার অস্তিত্বে শুধু আপনার বিচরণ। আপনার কথা মনে হলে একরাশ ভালো লাগা অনুভব হয়, আর রিঙ্কির কথা মনে পড়লে একরাশ ঘৃণা। রিঙ্কির প্রতি আমার সকল অনুভূতি ওর কর্মকাণ্ডের জন্য ঘৃণায় পরিণত হয়েছে। মানুষ যা কিছু হারায় তার থেকেও বেশি কিছু পায়। হ্যাঁ, আমিও পেয়েছি। তারপর আমার হাত দুটো মুষ্টিবদ্ধ করে বললেন, এই হাত দুটো সারা জীবন ধরে রাখার অনুমতি দিবেন? উনার হাতের বন্ধনী থেকে আমার হাত দুটো ছাড়িয়ে নিলাম। উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। উনার বুকের বাঁ পাশটায় মাথা রেখে বললাম, শুধু হাত ধরে রাখলে হবে না, এইখানটায়ও আমাকে আগলে রাখতে হবে, সারা জীবনের জন্য। উনি আলতো হাতে আমাকে জড়িয়ে ধরে বললেন, ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, যত ঝড় ঝাপটাই আসুক না কেন আগলে রাখব আমি। উনার বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছি। উনি বললেন, আজকের বাকি রাতটা আমার সাথে পিছালা রাস্তায় আমার হাতে হাত রেখে গন্তব্যহীন হাঁটবেন। আধার পেরিয়ে সূর্য উদয় হয়ে যেমন নতুন দিনের সূচনা হয়, তেমনি আমরা সূর্য উদয় দেখে নতুন করে শুরু করলাম। আপনার জন্য একটা সাদা শাড়ি, 2 মুঠ কাচের চুড়ি আর একটা বেলিফুলের মালা ড্রেসিং টেবিলের উপর রেখে এসেছি। উনার বুক থেকে মাথা তুলে কোমর জড়িয়ে ধরে বললাম, যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, এটা বলুন তো, এতদিনের এই নাটক সম্পর্কে মা জানত? উনি একগাল হেসে জবাব দিলেন, সে আর বলতে। আপনার এই মন খারাপ আর শুকনো মুখ দেখে আমাকে কত বকেছে আপনার কোনো ধারণা আছে? প্রথম দিন যে ফোন করাই আমার সাথে রাগারাগি করলেন। ওই দিন আপনার কাছে কল দেওয়ায় কল ওয়েটিং ছিল, কার সাথে কথা বলছিলেন? ওরে বাপরে, ম্যাডামের মনে আছে? সেদিন মাই কল দিয়েছিল আরজা যে মা বলে ডেকেছে তা বলার জন্য। তখনই এই শয়তানি বুদ্ধি উদয় হয় আমার মাথায়। দুজন দুজনের দিকে পলকহীন তাকিয়ে আছি। উনি বললেন, আমি কিন্তু এখনো আমার জবাব পেলাম না। কিসের জবাব জনাব? ওই যে ভালোবাসি বললাম। মেয়েরা মুখে কখনো ভালোবাসি বলে না, তাদের আচারাচরণে বুঝে নিতে হয়। উনি আমার কপালের ছোট ছোট চুলগুলো সরিয়ে সেখানে উনার ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বললেন, আপনার কপালে দেওয়া আমার দ্বিতীয় স্পর্শ এটা। আমি চোখ বড় বড় করে বললাম, এত কাছাকাছি তো আমরা আজই এসেছি। তাহলে আমি আপনাকে প্রথম স্পর্শ করেছি আপনার অনুমতি ছাড়াই আমাদের বিয়ের রাতে। আরজাকে খাওয়ানোর পরে আপনি যখন আমার রুমে এসে আরজাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলেন, আমি তখনও সজাগ। পাশ ফিরে আপনাদের এমন দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। টুক করে আপনার আর আরজার কপালে চুমু দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, আমার সেদিন মনে হয়েছিল এমনটা না করলে আমি অনেক কিছু মিস করব। তাই আর কি। উনার হাতের বেষ্টনী থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। সিঁড়ির দিকে পা বাড়াতেই উনি বললেন, আমি আপনার অনুমতি ব্যতীত আপনাকে স্পর্শ করেছি বলে রাগ করেছেন বুঝি? আরজার বাবার এমন কথায় পা থেমে গেল আমার। সিঁড়ির দিকে না গিয়ে উনার মুখোমুখি হয়ে দাঁড়ালাম। পায়ের আঙুলে ভর দিয়ে সামান্য উঁচু হয়ে আমার ঠোঁট ছুঁয়ালাম উনার কপালে। এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগালাম সিঁড়ি ঘরের দরজার দিকে। আবছা আলোয় উনার চেহারা স্পষ্ট না হলেও এতটুকু বুঝেছি উনি ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। আহাম্মকের মতো একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। হাঁপাতে হাঁপাতে বললাম, শোধবোধ মিস্টার সোলাইমান সাদিক। মিসেস সোলাইমান সাদিক তার ধার পরিশোধ করে দিয়েছে।
এলোমেলো শাড়ির কুচি ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আরজার বাবা পাঞ্জাবির হাতা ফোল্ড করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বেশ বুঝতে পারছি তখন ছাদের সেই ঘটনার জন্য চোখে চোখ মিলাতে পারছি না। উনি আমার কাছে এগিয়ে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন। এবড় থেবড় কুচিগুলো ঠিক করতে করতে বললেন, মেয়ে মানুষ আসলেই অদ্ভুত। এরা ভাঙবে তবু মুচকাবে না। শাড়ির কুচি ঠিক করতে পারে না একবার বললেই হয় না। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে লজ্জায় লাল নীল হচ্ছেন। আরে বাবা, তুই কি পর পুরুষকে চুমু দিয়েছিস নাকি? নিজের বরকেই তো দিয়েছিস, এতে লজ্জা পাওয়ার কি আছে? উনার এমন লাগামহীন কথায় উনার পিঠে চাপড় মারলাম আমি। শাড়ি ঠিক করে দিয়ে আমার হাতে রেমসি চুড়িগুলো সযত্নে পরিয়ে দিলেন উনি। শুনশান নিরিবিলি পরিবেশ, চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। পিছালা রাস্তায় আমি আর আরজার বাবা হাঁটছি। গন্তব্য অজানা, মাঝে মাঝে গন্তব্যহীন হয়ে হাঁটতেও ভাল লাগে। আজ পূর্ণিমা না হলেও আশেপাশে সবকিছু হালকা স্পষ্ট। মাঝে মাঝে দু একটা ট্রাক সাই সাই করে চলে যাচ্ছে। উনি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এগিয়ে গেলেন। আমি কোমরে হাত দিয়ে উনার যাওয়ার পানে তাকিয়ে আছি। আমার উপস্থিতি টের না পেয়ে ফিরে এলেন। আমার দিকে তাকিয়ে বললেন, আমার সাথে সাথে না হেঁটে আপনি এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমাকে সাথে করে হাঁটতে বের হয়েছেন নিজে 5 হাত সামনে আর আমি 10 হাত পিছনে হাঁটার জন্য? এত দ্রুত হাঁটছে মনে হচ্ছে তারা আছে। হাঁটতে বের হয়েছে আস্তে ধীরে হাঁটবে, আশেপাশের নির্জন পরিবেশ উপভোগ করবে তা না। আনরোমান্টিক লোকটা। উনি আমাকে কপি করে কোমর হাত দিয়ে বললেন, তাহলে কিভাবে হাঁটে ম্যাডাম? উনাকে বললাম, আপনার হাতটা দিন তো। উনি উনার হাতটা বাড়িয়ে দিতেই আমি উনার হাতটা জড়িয়ে ধরে বললাম, এভাবে হাঁটে স্যার। উনি আমার মাথায় চুমু দিয়ে বললেন, বেশ, এবার তবে চলুন। দুজন একসাথে তাল মিলিয়ে হাঁটছি। উনাকে শান্ত গলায় বললাম, জন্মদিনের উপহার হিসেবে কি দিবেন আরজার বাবা? স্বয়ং আরজার বাবাই তো আপনার জন্মদিনের উপহার। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, এমন সেকেন্ড হ্যান্ড বুড়ো লোককে আমার জন্মদিনের গিফট হিসেবে চাই না। উনি গলা খাকারি দিয়ে বললেন, এই বুড়ো লোকটা 2 দিন এড়িয়ে থেকেছে বলেই তো নাকের জল চোখের জল একসাথে করেছেন। একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল তার সন্তানকে চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখা। এলোমেলো পায়ে সামনের দুটো দাঁত দেখিয়ে কিটকিটিয়ে হাসা সেই আরজা 3 বছর পেরিয়ে 4 বছরে পা দিল। দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল আমার মেয়েটা। আমি জানি আরজাকে আমি জন্ম দেইনি, কিন্তু আমি ওর মা। আমি ওর ভাগ কাউকে দিতে পারবো না। শুধুমাত্র ওর মা হব বলে আমি অনেক কিছুর মুখোমুখি হয়েছি। পেট ধরেই যে মা হতে হয় এমন তো কোনো কথা নেই। কই, ওর মা তো ওকে পেটে ধরেও মা হতে পারল না। আরজা এখন গোল গোল ফ্রক গায়ে দিয়ে সারা বাসা দৌড়ে বেড়ায়। মা আমার এটা লাগবে, মা আমার ওটা লাগবে বলে পাগল করে দেয়। আরজার নজর আমার প্রসাধনীর দিকে। নিজে নিজে সেজে এসে বলবে, আম্মু দেখো আমি তোমার মতো কলে থেদেতি। বিকেলে দিকে আমি আর মা চা খেতে খেতে গল্প করছি। হঠাৎই মা শব্দ করে হাসতে শুরু করল। মায়ের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আমার চোখ ছানাবড়া। আমার সদ্য কিনে আনা পাউডার দিয়ে গোসল করে এসেছে আরজা। আর সারা মুখে লিপস্টিক তো আছেই। কাদো কাদো হয়ে বললাম, এসব কি করেছ মা? আরজা খুব ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল, আমি গুলতে দাবো তাই থেদেতি। তা পাউডার কি আর রেখেছ নাকি সব শেষ করে ফেলেছ? চোখ মুখের ভঙ্গি দেখে বুঝলাম অবশিষ্ট আর কোনো পাউডার নেই। মা চায়ের কাপটা হাত থেকে রেখে বললেন,
তা তোর মা হওয়ার শখ মিটেছে নাকি এখনো বাকি আছে? মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম। মানে এখনো বাকি আছে? মা আরজাকে ইশারা করে বললেন, এটা এক পাগল। তারপর আমার দিকে ইশারা করে বললেন, এর মা আরো বড় পাগল। সব পাগলের সাথে আমার বাস। আরজার বাবা নিজের ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় আসলেন রাত 10টার পর। দিনকে দিন উনার ব্যস্ততা যেন বেড়েই চলেছে। মা খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আরজাকে মাত্রই ঘুম পাড়ালাম। আরজার বাবা শার্টের বোতামগুলো খুলছে। আমি লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছি। শার্টটা খুলে হাতে নিয়ে বলল, শুনলাম আজ নাকি আমার মেয়ে কার সদ্য কিনে আনা পাউডার দিয়ে গোসল করেছে। গাল ফুলিয়ে বললাম, আপনিও মজা নিচ্ছেন? উনি হাসতে হাসতে আমার হাত থেকে গ্লাসটা নিলেন। এক চুমুকে পুরোটা শরবত শেষ করে বলল, পরশুদিন রাতে কে যেন আমার বুকে মাথা রেখে আবার বাবুর জন্য আবদার করেছিল। কোনো উত্তর দিলাম না আমি। উনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে উনার ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বললেন, লেবুর শরবত অর্ধেক ক্লান্তি দূর করে। আর এই মানবীকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিল পুরো ক্লান্তি দূর হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, শোন আরজার আম্মু, আমি জানি এই সংসার আর আরজাকে সামলাতে গিয়ে তুমি হিমশিম খাও। আরজাই তো তোমাকে প্রচুর জ্বালায়। ও আরও একটু বড় হোক, তখন আমরা বাচ্চার জন্য চেষ্টা করব। আমাদের জন্য তুমি তোমার ক্যারিয়ার পর্যন্ত বাদ দিয়ে দিয়েছ, কিন্তু নিজের শরীরের দিকে তো নজর রাখবে নাকি? হয়েছে হয়েছে, আমাকে ছাড়ুন, গা থেকে ঘামের দুর্গন্ধ আসছে। আমাকে ছেড়ে দিয়ে উনি হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেলেন। দুজনেই খাবার খাচ্ছি। ডালের বাটি থেকে 1 চামচ ডাল নিয়ে উনি বললেন, 3 দিনের জন্য কক্সবাজার যাব। আমাদের নিয়ে? না, একটা ডিল কনফার্ম করতে। তবে আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। বস নিষেধ করল। ভেজাল হয়ে যাবে নাকি? তবে ডিল কনফার্ম হলে নাকি আমাদের কয়েকজনকে উপহার হিসেবে ফ্যামিলি ট্রিপের ব্যবস্থা করে দিবেন। তা যাচ্ছেন কবে? এই তো কাল বিকেলে রওনা দিব। ওহ, তাহলে তো এখনই গোছগাছ করতে হবে। উনি হাত ধুতে ধুতে জবাব দিলেন, এখন ঝামেলা করার দরকার নাই। কাল সকালে ঠান্ডা মাথায় গোছানো যাবে। উনার বাহুতে মাথা রেখে বুকে আঁকিবুকি করছি। মাথা তুলে উনাকে বললাম, 3 দিন আপনাকে ছাড়া কিভাবে থাকবো আমি? উনি দুষ্টু হেসে জবাব দিলেন, আমাকে যখন এতটাই মিস করবা তাহলে তো 3 রাতের আদর 1 রাতে করেই পুষিয়ে দিতে হয়। পরদিন বিকেলে উনাকে বিদায় দেওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে আছি। মায়ের কাছ থেকে উনি বিদায় নিয়ে চলে এসেছেন। উনি এক হাত দিয়ে উনার বুকের সাথে আমাকে মিশিয়ে নিয়ে বললেন, দেখো আমি বাজার করে দিয়ে গিয়েছি। একদম বাসার বাহির হবে না। দিনকাল একদম ভালো না। আমি বাসায় না থাকলে তো তোমাদের শাশুড়ি বৌমার পাখা গজায়। কিছু একটা হয়ে গেলে কিন্তু কক্সবাজার থেকে আসতে পারবো না। রাস্তাটা কিন্তু দূরের। বলেই সামনের দিকে পা বাড়ালেন। দরজা আটকাতে যাব, দেখলাম উনি তড়িঘড়ি করে এদিকে আসছেন। উনাকে বললাম, কিছু ফেলে গিয়েছেন? আচমকা উনি আমার ঠোঁটে উনার উষ্ণ পরশ দিলেন। আর বললেন, আরে যেতে ফিল করলাম আমার চার্জ কমে যাচ্ছে, তাই ব্যাটারি ফুল করতে এলাম। এখন একটু বল পাচ্ছি। কনুই দিয়ে উনার পেটে গুঁতো দিয়ে বললাম, জানতো। উনি কক্সবাজার যাওয়ার 1 দিন 1 রাত পার হয়ে গিয়েছে। পরদিন রাতে আমি সবকিছু গোছগাছ করে শুয়েছি। খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। ফুল স্পিডে পাখা ঘুরছে, তারপরও সারা শরীর আমার ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। আরজার কপালে হাত রাখলাম। না, তাপমাত্রা স্বাভাবিক। বিছানা ছেড়ে গুটি গুটি পায়ে মায়ের রুমে উকি দিতেই দেখলাম মা ঘুমোচ্ছে।
বুকের ভেতরটা এখনো কেমন ধরফর করছে। বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে ফোন দিলাম আরজার বাবাকে। মোবাইল বন্ধ বলছে। ভয়টা যেন জেঁকে বসল। একের পর এক কল দিয়েই চলেছি। চলবে।